করছি প্যারালাল ঝলক, আপনাদের সাথে আমি উর্না। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। শুরু করছি ফুটবলের খবর। মোহনবাগান আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, আর ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার। আইএসএল এর যাবতীয় খবর তো থাকছে, সেই সঙ্গে ফুটবলের ভারতীয় ও আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। উদ্বেগ, উৎকণ্ঠার, হতাশার ছবি লাল হলুদ শিবির জুড়ে। মাদিতালাল আগেই আইএসএল থেকে ছিটকে গিয়েছেন, এবার হিজাজি ও ক্লেটন সিলভাও সম্ভবত ছিটকে গেলেন। মঙ্গলবার অনুশীলনে হাঁটুতে মারাত্মক চোট পান হিজাজি, এমআরআই রিপোর্টও ভালো নয়। ক্লেটন সিলভার পিঠের চোট মারাত্মক আকার নিয়েছে, দুজনের কাউকেই হয়তো আর আইএসএলে পাওয়া যাবে না। এখন কি করবে ইস্টবেঙ্গল? সব মিলিয়ে হতাশ কোচ অস্কার বুজো স্পষ্টই জানিয়ে দিলেন এবার যা করার ক্লাব করবে। We can say after the observation of the injuries is that they are not nothing related to conditioning or to lack of fitness. We are having an unfortunate season. Most of the injuries are coming through trauma of football actions or some old pains of the players. So we need to handle that, but I don't want to talk in detail because it seems that every press conference we are putting the 50% of the time talking about the injuries and our problems, and the reality is that the boys are working very well. We have an important game. মাদিতালালের বিকল্প এসেছেন রিচার্ড সেলিস, কিন্তু হিজাজি ও ক্লেটনও ছিটকে যেতে চলেছেন। তাদের পরিবর্তের কি হবে? জানুয়ারি উইন্ডো শেষ হতে আর মাত্র দুদিন বাকি। এই অবস্থায় নতুন কোনো ফুটবলারকে সই করানো সত্যিই খুব কঠিন। একমাত্র ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর কোনো ফ্রি প্লেয়ারকে সই করাতে পারে লাল হলুদ, সেই পথেই হাঁটতে হচ্ছে। ফ্রি প্লেয়ারের খোঁজ খবর নেওয়াও শুরু হয়েছে। রীতিমতো হাসপাতালের মতো পরিস্থিতি ইস্টবেঙ্গলে। বুধবারের অনুশীলনে হিজাজি ও ক্লেটনের আসার প্রশ্নই ছিল না, আর ক্রেসপো মাঠে এলেও অনুশীলন করতে পারেননি। আনোয়ার ছিটকে গিয়েছেন দিন 15-এর জন্য। এই রকম একটা পরিস্থিতিতে মুম্বাই ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল। হতাশ, চূড়ান্ত হতাশ অস্কার ব্রুজোর গলায় অনেকটা হাল ছেড়ে দেওয়ার সুর। তবে তাকে টিম নামাতে হবে। কিভাবে নামাবেন সেটা বুঝিয়ে দিলেন। বিভিন্ন পজিশনে ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে, এছাড়া আর কী বা করার আছে তার, জানালেন হতাশ অস্কার। Of course, it's difficult, but it's part of the work of a coach. What is difficult is that sometimes many people don't understand, or they say, why you use this player there, why they do, but we are always confident with what we do, and being on service of the players, we make that our players, when we take a decision of changing a position of a player because of the demands of the team, we are sure that the player is ready mentally, physically, technically and tactically to take the challenge, to assume the responsibility, and in case the things are not working, he don't need to be scared, because in case the things are not working when we do these kind of adaptations, the coach is always the guilty. But so far, কঠিন পরিস্থিতিতে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল। যুব ভারতীদের 2 গোল শোধ করেও হারতে হয়েছিল। এবার লড়াইটা আরও কঠিন। মুম্বাই কত ভালো দল, কত দক্ষ ফুটবলাররা আছেন, সেটা ব্যাখ্যা করে অস্কার মেনে নিলেন চ্যালেঞ্জ সত্যিই খুব কঠিন। Positional play with a lot of rotation and a lot of dynamism in the central areas. It's true that probably they are not converting and maybe having more control of the game with possession than in the openings and in the final chances. But in the game they play here, they show that they are effective in both ends. I think they play a very good first half. We were running after the goal for 45 minutes, and in the second half the things changed a lot. Unfortunately, we ended up losing the game, but I think that we were much better than them in the second half. So my comments about Mumbai are positive. They have top players, they have a very good midfield line, they have just recruited one player for... হতাশার ইস্টবেঙ্গলে এখন একমাত্র আশা ভরসা রিচার্ড সেলিস। এর মধ্যেই জাত চিনিয়েছেন। মুম্বাই ম্যাচেও তাঁকে ঘিরেই ছক কষছেন অস্কার। ভারতে সেই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন। শুনুন কি জানালেন রিচার্ড সেলিস। Son jugadores que son muy similares a mi idea de juego y creo que uno como profesional, si no se identifica mejor con las preparaciones como la tiene Cristiano Ronaldo, creo que con ningún más jugador no se puede identificar. Y bueno, y en las partes অস্ত্রোপচার হয়ে গেল মাদিতালালের। বুধবার মুম্বাইয়ে সফলভাবেই হলো অস্ত্রোপচার। পাশাপাশি মুম্বাইয়ে ডাক্তার দেখিয়ে এদিনই ফিরলেন ক্লেটন সিলভা।
তার স্ক্যানও হয়েছে মুম্বাইয়ে। যা পরিস্থিতি তাতে আইএসএল তো বটেই, এএফসি কাপেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই। ইস্টবেঙ্গলে কেন এত চোটাঘাত? এত টাকা খরচ করে সাপোর্ট স্টাফ, মেডিকেল টিম রাখা হচ্ছে, তা সত্ত্বেও কেন এত চোট লাগছে? কেন সুস্থ হতে এত সময় লাগছে? প্রশ্ন তো উঠছেই। বিশেষজ্ঞরাও বলছেন সমস্যা, ফাঁক তো অবশ্যই আছে। ইস্টবেঙ্গল ক্লাবে আপনি যেটা বলছেন এবং আমিও ফলো করছি আইএসএল, যে চোটের নির্দিষ্ট কারণটা হচ্ছে স্পেসিফিক ভাবে যদি আপনাকে বলতে হয়, তো এদের বেসিক্যালি যখন প্রিপারেশন ফেজ ছিল সেই সময় এদের ট্রেনিং সেই রকম ভাবে হয়নি। ডিউরিং দ্য সিজন এদের মেনটেন অ্যান্ড রিকভারি প্রসেসও ঠিকঠাক ভাবে আমার মনে হয় না কাজ করা হয়। যদি করা হতো তাহলে এত চোট লাগতো না। আর যদিও বা দেখুন চোট লাগতেই পারে, এরকম ব্যাপারটা না, দেখতে হবে চোটটা কি ধরনের চোট। এবং আপনি যদি আপনার কোনো প্লেয়ার যদি ফিট থাকে না, সে সেখান থেকে খুব কুইক রিকভার করে যায়, রাইট? যখন আপনি বলছেন রিকভারিতে প্রসেস অনেক স্লো, অনেক টাইম লেগে যাচ্ছে, সো এটা হচ্ছে আপনার ডেফিনেটলি ফিটনেসের ইস্যু আছে, যেটা আপনার প্রিপারেশন ফেজ যখন আমরা প্রি সিজন আমরা কাজ করছিল টিমের সাথে, যারা স্পোর্টস সায়েন্স টিম, সেভাবে কাজ হয়নি। যে আপনি যদি ফিট থাকেন না, আর এই ফিটনেসটা কিন্তু আপনি সারা বছর 4 সপ্তাহ বা 5 সপ্তাহ বা 8 উইকস কাজ করে হবে না। হ্যাঁ, একটা টাইম থাকে যেখানে আমার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, রাইট? তারপরে কি হবে, আমাকে ডিপেন্ড করছে আমি কি ধর টুর্নামেন্ট কখন খেলছি, কতক্ষণ আমার ট্রানজিশন ফেজ থাকছে, তার উপর ডিপেন্ড করে আমাকে ফিটনেসটা মেনটেন করতে হবে। এবং ইফ আই গট টাইম এগেন, ধরুন একটা টুর্নামেন্টের মাঝখানে আমার টাইম আছে, দেন আমাকে ফিটনেসটার উপর কাজ করতে হবে, আগিয়ে নিয়ে যেতে হবে। সো এই যে পিরিয়ডাইজেশন প্রসেসটা, এইটা যদি আপনি ঠিকঠাক ভাবে কাজ করেন, আমি আপনার কোনোদিন চোট হবে না। এবং আপনাকে আলটিমেট হচ্ছে স্পোর্টস সায়েন্সের কাজ হচ্ছে আপনাকে রাইট টাইমে আপনার প্লেয়ারকে পিকে রাখা অ্যান্ড ইনজুরি ফ্রি রাখা। সো অবভিয়াসলি আপনার যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যে স্পোর্টস সায়েন্স টিমটা কাজ করছে, বেসিক্যালি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড অল ডক্টর, তারা সেইভাবে কাজ করতে পারছেন না বলে এই ইনজুরিটা হচ্ছে। বুধবার ছিল মোহনবাগানের অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে প্রস্তুতি। শনিবার সামনে মোহামেডান। ডামাডোলের মোহামেডানের বিরুদ্ধে নামবে শিল্ড জয়ের সবচেয়ে বড় দাবিদাররা। যে অবস্থাতেই থাকুক মোহামেডান, কোনো রকম শৈথিল্য দেখাতে নারাজ মলিনা। 3 মাসের বকেয়া না পেয়ে মোহামেডানের কোচের পদ থেকে পদত্যাগ করলেন আর্নে চেন্দ্রিসপ। রাতে ইনভেস্টর কর্তারা কোচকে বারবার বোঝালেও বরফ গলল না। দেশে ফিরে যাচ্ছেন সদ্য প্রাক্তন হওয়া মোহামেডান কোচ চেন্দ্রিসপ। বেশ কিছুদিন ধরেই অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে সাদা কালো ক্লাবে। টাকা না পেয়ে বারবার অনুশীলন বয়কটের পথে হেঁটেছে ফুটবলাররা। কিন্তু ইনভেস্টর সংস্থা আর কর্তারা বুঝিয়ে সুজিয়ে ফুটবলারদের মাঠে নামাতে রাজি করিয়েছেন। কিন্তু মঙ্গলবার সকালে অনুশীলনের পরই সাদা কালো কোচ 3 মাসের বকেয়া না পেয়ে ইস্তফা দেন। তড়িঘড়ি বাংকার হিল, সাচি গ্রুপ আর মোহামেডান কর্তারা কোচকে নিয়ে বৈঠকে বসেন, কিন্তু তাতেও আটকে রাখা যায়নি চেন্দ্রিসপকে। তিনি দেশে ফিরে যাচ্ছেন। তার পরিবর্তে মেহরাজ উদ্দিনই দায়িত্ব সামলাবেন দলের। সামনেই মোহনবাগান ম্যাচ। তার আগে এই পরিস্থিতিতে যেন দিশেহারা সাদা কালো কর্তারা। এদিকে এদিনই শহরে এলো তাদের নতুন বিদেশি মার্ক আন্দ্রে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি গোলশূন্য। দুই দলের কেউই খাতা খুলতে পারেননি। সিনিয়র টিম থেকে সুয়েল ভাটকে নিয়ে এসেও লাভ হলো না মোহনবাগানের। ওড়িশা এফসির কাছে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে হারায়। কিছুটা চাপমুক্ত হয়েই মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। আর এই ম্যাচে ড্র হয়। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে চলে গেল তারা। মোহনবাগান আগেই পরের রাউন্ডে চলে গেছিল। এই ম্যাচের পর 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান ধরে রাখল। নৈহাটি স্টেডিয়ামে ডার্বি ড্র। হতাশ মোহনবাগান কোচ ডেগি কার্দোজো। অন্যদিকে ইস্টবেঙ্গল শিবিরের স্বস্তি ফিরেছে। এই ম্যাচের 1 পয়েন্ট তাদের সাহায্য করেছে পরের ম্যাচে যেতে, জানালেন ইস্টবেঙ্গল টিমের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। অন্যদিকে মোহনবাগান কোচের দাবি, তাদের বোঝাপড়ার অভাবেই ছন্দপতন হয়েছে। We could have done better, especially for the final balls, because opponents were keeping high line, and Sohail just joined today, and little bit of understanding was missing, especially in the attacking third. I feel we can bounce back, and improve on that, and come back strong for the next game. ম্যাচটা মোরাললেস একটা 50-50 ম্যাচ হয়েছে। তবে আমাদের একটা মিস্টেক ছাড়া আমরা 2-3টে ওপেন করতে পেরেছিলাম। তার থেকে গোল হলে হয়তো আমরা জিততেই পারতাম। কিন্তু মোরাললেস ম্যাচটা খুবই 50-50 হয়েছে এবং খুব একটা লড়াইয়ের ম্যাচ হয়েছে। তা এই ম্যাচে আমার 2 পয়েন্ট হারানোর থেকে বড় কথা, আমার 1 পয়েন্ট দরকার ছিল পরের রাউন্ডে থ্রু হওয়ার জন্য।
RFDL এ ইস্টবেঙ্গল টিমের কোচ হলেন বিনো জর্জ। ডার্বি ড্রয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন না তিনি। তার জায়গায় এলেন সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। চলতি RFDL এর বেশ কিছু ম্যাচেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না। প্রশ্ন উঠছে, ম্যাচ হারের পর অথবা ড্রয়ের পর এমন আচরণ কেন করছেন কোচ বিনো জর্জ? তার না আসার কারণ হিসেবে অফিসিয়ালরা জানিয়েছেন তিনি তৈরি ছিলেন না, তাই আসেননি। কিন্তু প্রায় ম্যাচেই এমন করছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ডার্বি ম্যাচের শুরু থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। দুই দলের সমর্থকদের মধ্যে বাক্য বিনিময় চলছিল ম্যাচ জুড়ে। কখনো ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষের শিকার হলেন মোহনবাগান ফুটবলাররা, আবার ইস্টবেঙ্গল ফুটবলাররা কটাক্ষের শিকার হলেন মোহনবাগান সমর্থকদের থেকে। উত্তর দিতে দেখা গেল ফুটবলারদেরও। ম্যাচের মধ্যেই মাথায় আঘাত পেয়েছিলেন মোহনবাগান ডিফেন্ডার রাজ বাসফোর। তার মাথায় ব্যান্ডেজ হওয়ার পরই তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে হাত দেখিয়ে বলেন যে তিনি সুস্থ আছেন। তাতে বেজায় চটেছিলেন লাল হলুদ সমর্থকরা। অন্যদিকে ম্যাচের শেষে ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব সহ মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলেছিলেন। তারপরই ফেন্সিংয়ের সামনে এসে গৌরবের উপর চড়াও হয় সমর্থকরা। পরিস্থিতি সামাল দেন মোহনবাগান ইস্টবেঙ্গল টিমের কোচ, অফিসিয়াল সহ বাকি খেলোয়াড়রা। সমর্থকদের শান্ত করেন সবুজ মেরুন ফুটবলাররা। ফলে খুব বড় রূপ নেয়নি এই ঘটনাটি। অভাবনীয় এক রাতের সাক্ষী হতে চলেছে ইউরোপীয় ফুটবল। আজ রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে একই সময়ে মাঠে নামবে 36টি দল। 18 ম্যাচের রাতেই নির্ধারিত হবে ম্যানচেস্টার সিটির ভাগ্য। সিটি কি পারবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে? দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। তবে অন্য দলগুলোর গুরুত্বও কম নয়। এখনও পর্যন্ত 17টি দল পরের রাউন্ড নিশ্চিত করলেও সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে মাত্র 2টি দল। 9 থেকে 24 নম্বরের মধ্যে থেকে কারা যাবে প্লে অফে তাও নির্ধারিত হবে আজ রাতেই। ইতিমধ্যেই সৌদি আরবের বিভিন্ন ক্লাব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেতে শুরু করেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। তাঁর দলবদলের জল্পনার মাঝেই এবার মুখ খুললেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে ভিনিসিয়াসই ঠিক করবেন তিনি লোভে পা দেবেন নাকি গৌরবের পথে হাঁটবেন। পাশাপাশি তিনি জার্মান মিডফিল্ডার টনি ক্রুজের প্রসঙ্গও টেনে আনেন, যিনি 2023 সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েও তা নাকচ করে গত বছর রিয়ালের হয়েই অবসর নেন। তবে আনচেলত্তির বিশ্বাস, চলতি মরশুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না 24 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। কেননা এখনও পর্যন্ত রিয়ালের হয়ে ট্রফি জয়ের খিদে রয়েছে তার। 2027 সাল পর্যন্ত রিয়ালের হয়ে চুক্তি রয়েছে ভিনিসিয়াসের। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিজের 40তম জন্মদিন কাটালেন রুবেন আমোরিম। গত 27শে জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। স্বাভাবিকভাবেই সমর্থক থেকে ফুটবলার সকলেই শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁকে। আমোরিমও মজা করেই বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর বয়স 40 নয়, যেন 50 হয়ে গিয়েছে। মাত্র 39 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। রেড ডেভিলসদের ইতিহাসে অন্যতম তরুণ কোচ তিনি। এই কম বয়সে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া যে কতটা চাপের তা হাড়ে হাড়েই টের পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত, আর সামনেই আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। সেখানেই নতুন রেকর্ডেরও মালিক তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ভারত বনাম ইংল্যান্ড টি20 দ্বিপাক্ষিক সিরিজে 10 উইকেট নিয়েছেন বরুণ। ভেঙে দিয়েছেন কুলদীপ যাদবেরও রেকর্ড। শেষ টি20 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 24 রানে একাই তুলে নিয়েছিলেন 5টি উইকেট। বাটলার, স্মিথ, ওভারটনদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে নামার শেষ মুহূর্তে প্রস্তুতি সারছেন বিরাট কোহলি। রেলওয়ের বিরুদ্ধে খেলবে দিল্লি। সেখানেই নামার আগে ফ্রন্ট ফুটে খেলার ওপরই বাড়তি জোর দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। পাশাপাশি বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খেলার ওপরও জোর দিচ্ছেন তিনি। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সেদিকেই বিশেষ নজর এখন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। রাজকোটে হারের জন্য হার্দিক পান্ডিয়াকে কাঠগোড়ায় তুললেন পার্থিব প্যাটেল। একমাত্র হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো ভারতীয় ব্যাটার রান পায়নি। তবে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না ভারতীয় অলরাউন্ডার। 35 বলে 40 রান করে আউট হন। শুরুটা মন্থর করলেও শেষ দিকে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন, তবে ম্যাচ জেতাতে পারেননি। তার মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। পার্থিবের মতে 20 ওভারের খেলায় কোনো খেলোয়াড় সেট হওয়ার জন্য 20-25 বল নিতে পারেন না। স্ট্রাইক রোটেট করা উচিত ছিল তাদের। যদিও হার্দিকের ইনিংসে অধিকাংশই ডট বল, তাই হার্দিককেই দায়ী করছেন পার্থিব প্যাটেল। টেস্টে এলিট তালিকায় নাম তুললেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম
ক্রিকেটার হিসাবে টেস্টে 10,000 রানের মালিক হলেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া, সেখানে প্রথম টেস্টে এই নতুন মাইলস্টোন গড়লেন তিনি। এই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বও রয়েছে স্টিভ স্মিথের কাঁধেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি সিইওর পদ থেকে সরে গেলেন জিওফ অ্যালার্ডিস। 2021 সাল থেকে এই পদে রয়েছেন তিনি। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পাকিস্তান যে এখনো তৈরি হতে পারেনি, সেই কারণেই অ্যালার্ডিসকে সরে যেতে হলো। তবে অ্যালার্ডিস জানিয়েছেন তিনি নিজের ইচ্ছায় সরে গেছেন। তার মতে এটাই সেরা সময় সরে যাওয়ার। তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। ক্রিকেট, ফুটবল ছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর। আর দাবা, হকি, ব্যাডমিন্টন থেকে শুরু করে সমস্ত খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ন্যাশনাল গেমস। তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তার গলাতেও শোনা গেল 2036 অলিম্পিক্স ভারতে আয়োজনের কথা। এতে করে লাভবান হবেন ভারতীয় অ্যাথলিটরাই, এমনই মনে করেন তিনি। ইতিমধ্যেই এই অলিম্পিক্স ভারতে আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। 2036 অলিম্পিক্স ভারতে আয়োজন করা যে কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ, তার বলার অপেক্ষা রাখে না। ন্যাশনাল গেমসে বাংলার প্রথম পদক জয়। উশুতে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার দেবেশ সাউ। এছাড়াও ফুটবলে জয় দিয়েই নিজেদের যাত্রা শুরু করলো বাংলা। মণিপুরকে বাংলা মহিলা দল 4-1 গোলে হারালো। চলতি বছরের সেপ্টেম্বরে টোকিওতে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেই কথা মাথায় রেখেই দুবারের অলিম্পিক্স পদকজয়ী রাশিয়ার সার্গেই মাকারভকে ভারতের প্রধান জ্যাভলিন থ্রো কোচ হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। তিনি ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ারদের প্রশিক্ষণ দেবেন। 51 বছর বয়সী সার্গেইয়ের তত্ত্বাবধানে অনুশীলন করবেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়াও। যখন নীরজ পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে অনুশীলন করবেন, তখন তিনি তাকে গাইড করবেন। খেলার মাঠ থেকে বিভিন্ন সময় উঠে আসে বিভিন্ন রকমের মন্তব্য, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন। নিজের পছন্দের ক্যাপ্টেন বাছাই করা কঠিন কাজ। আমি সৌরভের ক্যাপ্টেন্সি দেখেছি, তবে বিরাটের ক্যাপ্টেন্সিতেই বেশি খেলেছি। মাহি ভাইও দুর্দান্ত ক্যাপ্টেন। আইপিএলে উইলিয়ামসন, জর্জ বেইলিও ঠান্ডা মাথায় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে। তবে পছন্দের কোচ হিসেবে বলতে পারি অনিল কুম্বলের কথা। সেই সময়টায় টিম প্রচুর জিতেছে, আমার ভালো লেগেছে। আমি ভেবেছিলাম ম্যাচের শেষের দিকে শিশির পড়তে পারে। হার্দিক আর অক্ষর যখন ব্যাটিং করছিল, তখনও মনে হয়েছিল আমরাই জিতব। কিন্তু সব কৃতিত্ব আদিল রশিদের। খুবই ভালো বল করেছেন এবং আমাদের স্ট্রাইক রোটেট করতে দেননি। এই জন্যই বিশ্বমানের বোলার উনি। আজ এ পর্যন্তই। খেলার খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।